সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে আবারও দুর্ঘটনায় একই পরিবারের 4 জন সহ 5 জন নিহত। এই মহাসড়কে দুর্ঘটনা প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস মন্ত্রীর। এই 4টি পয়েন্টে নিউ জার্সি বেরিয়া এটা কয়েকদিনের মধ্যে কাজ শুরু করে দাও, কোরবানির আগে এটা শেষ করতে হবে। ফাঁকা রাস্তায় অতিরিক্ত গতি আর ফিটনেসবিহীন গাড়ি চালানোয় ঘটছে দুর্ঘটনা, ক্ষুব্ধ যাত্রীরা। নষ্ট হয়ে গেছে, তার ইঞ্জিন নষ্ট হয়ে গেছে, ইঞ্জিন ঠিক করতে পারে না। এই সমস্ত গাড়ি কিভাবে রোডে আসে এটা তো আমরা বুঝতে পারতেছি না। বিআরটি এর দাবি কমেছে ফিটনেসবিহীন গাড়ি। চক্কর চক্কর যানবাহন আমরা আটক করতেছি, ফিটনেসবিহীন গাড়ি হয়তো 100টার মধ্যে 10টা পাওয়া যাচ্ছে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক এবং আমি ওয়াহিদা স্বপ্না। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। চট্টগ্রামে পাহাড় ধসে প্রাণহানি ঠেকাতে শুধু দখলদার নয়, পাহাড় মালিকদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত। পুলিশকেও কঠোর হতে নির্দেশ। দেশের উন্নয়নে কালক্ষেপণ ও কর্মকর্তাদের গাফিলতি বরদাস্ত করা হবে না, প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি। বললেন শিগগিরই বাস্তবায়ন হবে পে স্কেল। ট্রেন, বাস ও লঞ্চে আজও ঢাকায় ফিরছেন নগরবাসী। সবার চোখে মুখে প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনের সুখস্মৃতি। রাজধানীর ইস্কাটনে জোড়া খুনের ঘটনায় এমপি পুত্র রনির বিরুদ্ধে আদালতে পুলিশের চার্জশিট। সাক্ষী করা হয়েছে গাড়ি চালক ইমরানকে। এবং চট্টগ্রাম টেস্টে টস জিতে বাংলাদেশের বিপক্ষে ব্যাট করছে সফরকারী দক্ষিণ আফ্রিকা। টপ অর্ডারের 3 ব্যাটসম্যানকে হারিয়ে অস্বস্তিতে প্রোটিয়ারা। সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের মুলিবাড়িতে আবারও দুর্ঘটনায় একই পরিবারের 4 জন সহ 5 জন নিহত এবং আহত হয়েছেন একজন। পুলিশ জানায় গত রাত 12:30টার দিকে সিরাজগঞ্জ থেকে বেলকুচিগামী যাত্রীবাহী একটি সিএনজি অটোরিকশাকে নারায়ণগঞ্জ থেকে চাঁপাইনবাবগঞ্জ মুখী দ্রুতগামী একটি বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক সহ 4 জন মারা যান। আহত হন আরও 2 জন। আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেয়ার পর আরও একজন মারা যান। এদিকে শ্যামলী পরিবহনের বাসটি ঘটনাস্থল থেকে জব্দ করেছে পুলিশ। এর আগে ঈদের পরদিন ভোরে একই এলাকায় 2টি বাসের মুখোমুখি সংঘর্ষে 17 জন নিহত ও আহত হয় অন্তত 50 জন। 6 জন পেশেন্ট আসছে, তার মধ্যে 4 জন মৃত। একজন হচ্ছে হাসপাতালে ভর্তি হওয়ার পরে মারা গেছে, আর একজন ভর্তি আছে, ওনার অবস্থা ভালো আছে। সিরাজগঞ্জের মুলিবাড়ি নামক স্থানে একটা সড়ক দুর্ঘটনা হয়। সেখানে ঢাকা থেকে আসা শ্যামলী পরিবহন এবং পদ্মার মোড় থেকে যাওয়া একটা সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই 4 জন মারা যায়। ইতিমধ্যে এই লাশগুলো মর্গ থেকে আমরা ফ্যামিলির কাছে হস্তান্তর করতে পেরেছি। আমরা যারা নিহত হয়েছে এবং আহত হয়েছে প্রত্যেক পরিবারকে আমরা 10,000 করে টাকা দেবো। এদিকে সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে সড়ক দুর্ঘটনা রোধে ঢাকা আরিচা মহাসড়কের আদলে 4টি পয়েন্টে 2 মাসের মধ্যে ডিভাইডার নির্মাণ করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে সিরাজগঞ্জের মুলিবাড়িতে দুর্ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের তিনি একথা বলেন। 4টি পয়েন্টে ওই যে নিউ জার্সি বেরিয়া এটা কয়েকদিনের মধ্যে কাজ শুরু করে দাও, কোরবানির আগে এটা শেষ করতে হবে। 4 লেন পর্যায়ক্রমে এখান থেকে হাতিরকুমলো 4 লেনের পরিকল্পনা আছে। এশিয়ার ডেভেলপমেন্ট ব্যাংকের অলরেডি এটা ফিজিবিলিটি হয়ে গেছে। এবার সড়ক দুর্ঘটনা নিয়ে সময়ের বিশেষ রিপোর্ট। ফাঁকা রাস্তায় অতিরিক্ত গতিতে গাড়ি চালানো আর ওভারটেকিং চলছে অহরহ। তার সঙ্গে যুক্ত হয়েছে ফিটনেসবিহীন গাড়ি। এতে মরণ ফাঁদে পরিণত হয়েছে সারা দেশের সড়ক মহাসড়ক। চাহিদার সুযোগে এসব ত্রুটিপূর্ণ যানবাহন রাস্তায় চলাচল করায় ক্ষুব্ধ যাত্রীরা। এ অবস্থায় হাইওয়ে পুলিশ বলছে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে গেছে কয়েক গুণ। তবে বিআরটি এর দাবি আইনগত ব্যবস্থা নেওয়ার কারণে রাস্তায় কমেছে ফিটনেসবিহীন গাড়ি। মিজানুর রহমান খবিরের রিপোর্ট। এমন ভাঙা কাঁচ,
হেডলাইট এবং নির্দেশক বাতি ছাড়াই রাস্তায় এই গাড়িগুলো চলছে বছরের পর বছর ধরে। আর ঈদের সময়ে যাত্রী চাহিদা বেশি থাকায় এগুলো এখন কয়েক গুণ বেশি চলাচল করছে সড়ক এবং মহাসড়কে। ফলে যানজট, সময় অপচয় সহ জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন যাত্রীরা। প্রত্যেকবার আধা ঘন্টা করে তার এটা নষ্ট হয়ে যায়। আপনি এই সমস্ত গাড়ি আনেন কেন? এই সমস্ত গাড়ি কিভাবে রোডে আসে এটা তো আমরা বুঝতে পারতেছি। চালকদের অভিযোগ, ত্রুটিপূর্ণ গাড়ি অন্য পরিবহনকে বিভ্রান্ত করার পাশাপাশি নিজেরাও দুর্ঘটনার শিকার হয় সবচেয়ে বেশি। তবে এসব ক্ষেত্রে অভিযুক্ত চালকদের দায়সারা জবাব। অ্যাক্সিডেন্ট তো অবশ্যই, আমি যদি চোখে না দেখি একটা গাড়ি হেড দিলে অবশ্যই আমি তো নিয়ন্ত্রণ হারাতে বাধ্য। অতলা বড় আইলে মনে দেখলাম ব্যাঙ্গালায় এলাকার মালিকটা মনে লাগায় কম যে বাংলা এই বাঙ্গুক। এখন তো ঈদের বাজার, এখন একটু সময় কম। হাইওয়ে পুলিশ জানায়, ট্রিপ সংখ্যা বাড়িয়ে চালকদের বেশি আয়ের আকাঙ্ক্ষা এবং ফাঁকা রাস্তায় বেপরোয়া গতির কারণে বেড়ে যাচ্ছে দুর্ঘটনার ঝুঁকি। লোকাল কিছু গাড়ি সমস্যা আছে, তারাও এই দূরপাল্লায় যাওয়ার জন্য অতি ব্যস্ত হয়ে যায়, উৎসাহী হয়ে যায়। এই গাড়িগুলো বিভিন্ন সময় প্রতিবন্ধকতা সৃষ্টি করে। রোড ফাঁকা থাকার কারণে বেপরোয়া গতিতে চলাচল শুরু করেছে এবং এই কারণে কিছু অ্যাক্সিডেন্টও হচ্ছে। আইন না মেনে গাড়ি চলাচলের বিরুদ্ধে সারা দেশেই চলছে বিআরটিএ ও স্থানীয় প্রশাসনের অভিযান। ফিটনেসবিহীন গাড়ি হয়তো 100টার মধ্যে 10টা পাওয়া যাচ্ছে। লক্কর গাড়ি যেতে পারবে না, মানে কোনোভাবেই যাতে ঢাকা ক্রস করে না যেতে পারে বা ভিতরে ঢুকতে না পারে। হাইওয়ে পুলিশ ও সড়ক পরিবহন কর্তৃপক্ষ উভয়েরই দাবি, দিনে কয়েকশো মামলা দিয়েও ত্রুটিপূর্ণ গাড়ি চলাচল বন্ধ করা যাচ্ছে না। এমন অবস্থায় পরিবহন মালিক ও যাত্রীদের সচেতন হবারও পরামর্শ তাদের। মিজানুর রহমান খবির, সময় সংবাদ, ঢাকা। কালক্ষেপণের কারণে উন্নয়ন কর্মকাণ্ড যাতে পিছিয়ে না পড়ে সেদিকে খেয়াল রাখতে নিজ দপ্তরের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এ নির্দেশ দেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী বলেন, দেশীয় বিনিয়োগ ও শিল্পায়ন ত্বরান্বিত করতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে থাকা বিনিয়োগ বোর্ড ও প্রাইভেটাইজেশন কমিশনকে একীভূত করা হচ্ছে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন বেতন স্কেল শিগগিরই বাস্তবায়ন করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী। ঈদের ছুটির পর দ্বিতীয় কর্মদিবসে নিজ দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে সরকারের লক্ষ্য বাস্তবায়ন করতে কর্মকর্তাদের নির্দেশনা দিয়ে তিনি বলেন, উন্নয়ন কর্মকাণ্ড দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় রেখে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী কার্যালয়ের যারা আছেন তাদের দায়িত্বটা কিন্তু সব থেকে বেশি, কারণ সকল মন্ত্রণালয়ের কার্যক্রমের সাথে একটা সম্পৃক্ততা থাকে। যত দ্রুত কার্য সম্পাদন করা যায় সে বিষয়টা অবশ্যই লক্ষ্য রাখবেন। অনেক সময় দেখা যায় যে একটা ফাইল আসলো, আবার কিছু প্রশ্ন আবার আসলো, এই প্রশ্ন আর ফাইল চালাতে এতে সময় নষ্ট হয়। এই কালক্ষেপণটার জন্য কোনো মতে না হয়। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে দেশি বিদেশি বিনিয়োগ বাড়ানোর উপর গুরুত্ব দিচ্ছে সরকার। আর এই লক্ষ্যে তার কার্যালয়ের অধীনস্থ বিনিয়োগ বোর্ড এবং প্রাইভেটাইজেশন কমিশনকে একীভূত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাইভেটাইজেশন কমিশন এবং আমাদের যে বিনিয়োগ বোর্ড, এই দুটিকে আমরা মার্জ করাই দিতে চাই। এই দুটি একসাথে করে এখানে বিনিয়োগ এবং শিল্পায়ন যাতে ত্বরান্বিত হয় সেই ব্যবস্থা করা। কারণ আমি মনে করি ঠিক আর এই প্রাইভেটাইজেশনের মতো কোনো সম্পত্তি এখন আর নেই যেগুলি আমরা আমাদেরই দেশের বিনিয়োগের ক্ষেত্রে কাজে লাগাতে পারি। এগুলি এমনি বিক্রি না করে আমরা দেশের মানে আমাদের বিনিয়োগের ক্ষেত্রে এই জায়গাগুলি কিভাবে কাজ করা যায় সেদিকে আমরা দৃষ্টি দিতে চাচ্ছি। সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন বেতন স্কেল শিগগিরই বাস্তবায়ন হবে বলে আশ্বাস দেন তিনি। ইতিমধ্যে এ ব্যাপারে মোটামুটি পেপার আমাদের তৈরি, এটা শুধু কার্যকর করাটাই বোধহয় এখনো হয়নি। ওটা তাড়াতাড়ি হয়ে যাওয়া উচিত বলে আমি মনে করি। শেখ হাসিনা বলেন, তার সরকারের সময় দেশে আয় বৈষম্য কমেছে। সরকারের এই মেয়াদে দারিদ্র্যের হার 15% নামিয়ে আনার অঙ্গীকারের কথাও জানান তিনি। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। কে বা কারা বিএনপিকে ভাঙতে চাইছে সে বিষয়ে কোনো তথ্য আওয়ামী লীগের কাছে নেই বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। দুপুরে রাজধানীতে দলীয় সভাপতির কার্যালয়ে 15 আগস্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষে এক সভা শেষে ব্রিফিংয়ে তিনি কথা বলেন। আশরাফ আরও বলেন, তারা চান গণতান্ত্রিক পরিবেশে সব রাজনৈতিক দল সুষ্ঠুভাবে রাজনীতি করুক। কারা ভাঙছে, কারা ভাঙতে চাইছে তাদেরকেও আমরা চিনি না। আমরা চাই সমস্ত গণতান্ত্রিক দলগুলো গণতান্ত্রিক
আপনার এনভায়রনমেন্টে তারাও আপনার তাদের দায়িত্ব পালন করবে। আগামী কয়েকদিনের মধ্যে হয়তো ইলেকশন কমিশন আপনার আমাদেরকে আমন্ত্রণ জানাবেন, আমরা সেখানে যাব এবং আমাদের পজিশন, আমাদের গঠনতন্ত্র, বাংলাদেশের সংবিধান উপর ভিত্তি করেই আমরা আমাদের প্রস্তাবনা সেখানে উপস্থাপন করব এবং যুক্তিতর্ক সেখানে তুলে ধরব। ঈদের ছুটি শেষ একদিন আগেই, আর তাই প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন করে আজও রাজধানীতে ফিরছেন কর্মজীবী নগরবাসী। এ কারণে যাত্রী চাপ বেড়েছে বাস, ট্রেন ও লঞ্চ টার্মিনালে। অবশ্য উপচে পড়া ভিড় না থাকায় অনেকটাই স্বস্তিতে ঢাকায় ফিরছেন মানুষ। ঈদের ছুটি শেষে প্রিয়জনদের সঙ্গে কাটানো সুখ স্মৃতি নিয়ে এবার ঢাকায় ফেরার পালা। মঙ্গলবার সকাল থেকে কমলাপুর স্টেশনে দেশের বিভিন্ন গন্তব্য থেকে ছেড়ে আসা বিভিন্ন ট্রেনে তাই ছিল ভিড়। ফিরতি পথে ট্রেনের শিডিউলে তেমন কোনো বিপর্যয় না হওয়ায় বেশ ফুরফুরে মেজাজেই ফিরেছেন নগরবাসী। যতটা ভিড়ভাড়টা ছিল ওইরকম আসার সময় পাইনি, কিন্তু যাওয়ার সময় খুবই প্রবলেমে একদম ঝুলেও গেছি এই অবস্থায়। আমি আমার নানুর সাথে ঈদ করেছি। উঠতে খুব অসুবিধা হয়েছে, এয়ারপোর্ট নামার পরে একটু কমছে, তারপর আসতেছে আর কি। ট্রেনটা একটু লেট করেছে, এছাড়া কোনো সমস্যা হয়নি, সেফ জার্নি। সদরঘাট লঞ্চ টার্মিনালেও ছিল ঢাকায় ফেরা নগরবাসীর চাপ। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটের লঞ্চ এসে পৌঁছায় ঘাটে। ইলশেগুড়ি বৃষ্টি মাথায় নিয়ে মহানগরে পা রাখেন যাত্রীরা। ট্রেনের মতো লঞ্চেও উপচে পড়া ভিড় না থাকলেও ঘাটের অব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ ছিল তাদের। খালি লঞ্চগুলো আগে এসে তারা যে স্থান দখল করে নিছে, বাট আমরা যে ভর্তি লঞ্চে আসছি, আমরা কোথায় যে মানে লঞ্চে টার্মিনালে নিবে সে ব্যবস্থা নাই। একটা ফিচার একটা লঞ্চ, এই জন্য নামতে অসুবিধা হচ্ছে। বাড়িতে সবার সাথে ঈদ করে ভালো লাগছে, শ্বশুর সঙ্গে ঈদ করছি, কিন্তু আসার সময় একটু কষ্ট হইতেছে বৃষ্টির কারণে। আমি আমার দাদুর সাথে ঈদ করেছি, অনেক মজা লাগছে, আনন্দ লাগছে। খুব একটা বাইরে ঘুরতে পারিনি, তারপরেও প্রিয়জনদের সাথে ছিলাম, এটাই ঈদের সবচেয়ে আনন্দ। দুর্ভোগ কমাতে সদরঘাটে পন্টুনের সংখ্যা বাড়ানোর দাবি জানিয়েছেন যাত্রীরা। তানিন মেহেদি, সময় সংবাদ, ঢাকা। বন্দরনগরী চট্টগ্রামে পাহাড় ধসে প্রাণহানি ঠেকাতে এবার শুধু দখলদার নয়, পাহাড় মালিকদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। এরই অংশ হিসেবে সরকারি এবং বেসরকারি মালিকানাধীন পাহাড় মালিকদের সতর্ক করার পাশাপাশি সে অনুযায়ী কঠোর ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে পুলিশকে। আর পুলিশও পাহাড় ধসের ঘটনায় হত্যা মামলা দায়ের করেছে। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রামে ছোট বড় পাহাড়ের সংখ্যা 50-এর বেশি। আবার এসব পাহাড়ের মালিকানায় শিপিং কর্পোরেশন, সিটি কর্পোরেশন, ওয়াসা, রেলওয়ের মতো সরকারি প্রতিষ্ঠান যেমন রয়েছে, তেমনি রয়েছে ইস্পাহানি, একেখান এবং জেমস ফিল্ডের মতো বড় বড় প্রতিষ্ঠানও। আর সরকারি বেসরকারি মালিকানাধীন এসব পাহাড়ের প্রভাবশালীরা গড়ে তুলেছে বসতবাড়ি। ফলে প্রায়ই পাহাড় ধসে ঘটছে প্রাণহানির ঘটনা। সবশেষ শনিবার রাতে নগরীর বায়েজিদ এবং লালখান বাজারে মৃত্যু হয়েছে 6 জনের। এরই প্রেক্ষিতে কঠোর অবস্থান নিয়েছে জেলা প্রশাসন। বেশ কয়েকটা পাহাড়ের মালিকরা এই ঘরগুলি তৈরির ক্ষেত্রে তারাও সহায়তা করেছে। আমরা তাদেরকেও নিয়ে মিটিং করেছি, তারা বলছে আপনারা যদি এগুলো সরাইতে না পারেন এই অবৈধ ঘরগুলি, তাহলে আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। আগের পাহাড় ধসের ঘটনায় পরিবেশ আইনে মামলা হলো, এবার হত্যা মামলা দায়ের করেছে পুলিশ। এক্ষেত্রে পুলিশ কর্মকর্তারা বলছেন প্রাণহানি ঠেকাতে কঠোর অবস্থানের কারণে হত্যা মামলা দায়ের করা হয়েছে। যেহেতু এই ধরনের বেশ কয়েকটি ঘটনা ঘটে গেছে, এই ব্যাপারে আমরা কঠোর অবস্থানে যেতে চাচ্ছি এবং যারা বিভিন্নভাবে অবৈধ দখলে আছে এবং ঝুঁকিপূর্ণ জায়গায় বসবাস করছে তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য আমরা কঠোর পদক্ষেপ নিচ্ছি। তবে মহানগর পিপি বলছেন পরিবেশ আইনের ঘটনায় হত্যা মামলা দায়ের করায় তেমন কোনো আইনগত জটিলতা সৃষ্টি হবে না। পাহাড় ধসের মৃত্যুটা আর পরিবেশের যে বিষয়টা, এই দুটা কিন্তু ভিন্ন জিনিস। এই মৃত্যুটা যদি স্বাভাবিকভাবে না হয়ে যদি অস্বাভাবিকভাবে হয় তাহলে এটা মৃত্যুই। অতএব কারণে তার বিরুদ্ধে আপনার হত্যা মামলা হতে কোনো অসুবিধা নেই, কোনো জটিলতাও নাই। পরিবেশের যদি কোনো বিঘ্ন ঘটে পরিবেশের জন্য আলাদা একটা মামলা হতে তাও কোনো অসুবিধা নাই। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী চট্টগ্রামের সরকারি বেসরকারি পাহাড়ে 650 পরিবারের বসতি রয়েছে। এর মধ্যে 200 পরিবারকে উচ্ছেদ করা হয়েছে। আর গত 8 বছরে এখানে পাহাড় ধসে মারা গেছে অন্তত 250 মানুষ। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দুপুরের সময়ে আরো থাকছে। পুলিশের সংস্কার প্রস্তাব 8 বছর ধরে ফাইলবন্দি, প্রভাব কমার আশঙ্কায় উদ্যোগ নিচ্ছে না সরকার, মন্তব্য বিশ্লেষকদের, অস্বীকার সংসদীয় কমিটির সভাপতি।
রাজধানীর ইস্কাটনে গুলি করে জোড়া খুনের ঘটনায় সংসদ সদস্য পুত্র বখতিয়ার আলম রনির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ। সকালে ঢাকা মহানগর হাকিম আমিনুল হকের আদালতে চার্জশিট দাখিল করা হয়। চার্জশিটে রনিকে ৩০২ ধারায় হত্যার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। এছাড়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়ায় রনির গাড়ি চালক ইমরান ফকিরকে মামলার সাক্ষী হিসেবে চার্জশিটে দেখানো হয়েছে বলে জানা গেছে। গত ১৩ এপ্রিল রাজধানীর ইস্কাটনে নিজ গাড়ি থেকে রনি নেশাগ্রস্ত অবস্থায় এলোপাতাড়ি গুলি ছুড়লে সিএনজি চালক ইয়াকুব এবং মধুবাগ এলাকার রিকশা চালক হাকিম আহত হন। গত ১৫ এপ্রিল ঢাকা মেডিকেলে মারা যান হাকিম। পরে তার মা মনোয়ারা বেগম রমনা থানায় হত্যা মামলা দায়ের করেন। গত ২৪ মে রমনা থানা মামলাটি তদন্তের জন্য ডিবি পুলিশের কাছে হস্তান্তর করে। আসামি ইমরান ফকিরকে এই মামলার রায় থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। আর আবেদন করেছে? হ্যাঁ, অব্যাহতি চেয়ে আবেদন করেছি। আর সকল আলামত এখানে জমা দেওয়া হয়েছে। এখন মামলা তদন্ত শেষ, এখন বিচার কার্য শুরু হবে। তদন্তের ক্ষেত্রে যত আলামত ছিল সবই জমা দিয়েছি। তার বখতিয়ার আলম রনির মোবাইল সেট, পিস্তল, গুলি, তারপর মোট 12টা আইটেমের আলামত। ৮ বছর ধরে ফাইলবন্দি হয়ে আছে পুলিশ সংস্কার প্রস্তাব, অথচ বাহিনীর প্রধান থেকে শুরু করে সবাই স্বীকার করছেন বর্তমান প্রেক্ষাপটের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে সংস্কারের কোনো বিকল্প নেই। আর বিশ্লেষকরা বলছেন সংস্কার হলে পুলিশের উপর রাজনৈতিক প্রভাব কমে আসবে অনেকটাই। আর এ কারণেই কোনো সরকারই সংস্কারে কার্যকর উদ্যোগ নিচ্ছে না। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদ স্থায়ী কমিটির সভাপতি। খান মোহাম্মদ রুমেলের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন তৃতীয় ও শেষ পর্ব। দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষার জন্য অন্যতম প্রধান দায়িত্বপ্রাপ্ত বাহিনী পুলিশ। 1861 সালের পুলিশ রেজুলেশন অফ বেঙ্গল পিআরবি-কে ভিত্তি করে চলছে এই বাহিনী। যদিও পুলিশের সংস্কারে উদ্যোগ নেওয়া হয়েছে বারবারই। সবশেষ 2007 সালে সংস্কারের একটি উদ্যোগ নেওয়া হলেও তা আলোর মুখ দেখেনি এখনো। প্রস্তাবিত সেই খসড়ায় বলা হয়েছিল পুলিশ সুপার থেকে শুরু করে মহাপরিদর্শক পর্যন্ত কাউকেই পদায়নের 2 বছর পূর্ণ না হওয়া পর্যন্ত রাজনৈতিক চাপে বদলি করা যাবে না। পুলিশের কোনো নিয়োগ, বদলি বা পদোন্নতির ক্ষেত্রে যে কোনো ধরনের তদবির ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হবে। বিশ্লেষকরা বলছেন 2007 সালের প্রস্তাবিত পুলিশ অধ্যাদেশ বাস্তবায়িত হলে একদিকে পুলিশের জবাবদিহিতা বাড়বে, অপরদিকে পুলিশের উপর রাজনৈতিক প্রভাব কমবে অনেকটাই। আপনি যদি এই বাংলাদেশের গত 5 বছরের ক্রিমিনাল কেসগুলো দেখেন, যেখানে পুলিশের ইনভেস্টিগেশনের পরেও যে বিচার হয়নি, তাহলে আপনি বুঝতে পারবেন যে সিদ্ধান্তগুলো পুলিশের হাতে নেই। পুলিশ সংস্কার হলে অনেকটাই হয়তো এই ধরনের সমস্যাগুলির সমাধান আমরা দেখতে পেতাম। পুলিশ মহাপরিদর্শক বলছেন সংস্কারের তাগিদ অনুভব করছেন তারাও, আর সেই লক্ষ্যেই দেওয়া হয়েছিল প্রস্তাবনা। পুলিশ যাতে কাজ করতে পারে, পুলিশের যাতে আপনার অমূলক কোনো হস্তক্ষেপ না হয়, সেই ধরনের বিধান আমরা করছি এবং বাকিটা মন্ত্রণালয় দেখবে। ফেলে রাখার তো কোনো কারণ আমি দেখি না। এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বলছেন রাজনৈতিক কারণে পুলিশের সংস্কার হচ্ছে না এমন অভিযোগ সঠিক নয়। পুলিশকে তার দায়িত্ব পালনের জন্য দেশের সংবিধান আছে, সংবিধানকে ফলো করে কাজ করা উচিত। আর আমি ঠিক মনে করি না যে রাজনৈতিক উদ্দেশ্য প্রভাবিত হয়ে তাদেরকে সংস্কার করা হয় না, কিছুটা সংস্কার তো হচ্ছে। তিনি আরো বলেন বর্তমান সরকার একটি কল্যাণমুখী ও সেবাধর্মী পুলিশ বাহিনী করতে সচেষ্ট রয়েছে। পুলিশের সংস্কারের তাগিদ অনুভব করছেন সবাই, কিন্তু বাস্তবতা হচ্ছে সংস্কারের উদ্যোগ নেওয়ার পর বেশ কবছর পেরিয়ে গেলেও আমলাতান্ত্রিক জটিলতা সহ নানা কারণে সেটি এখনো আলোর মুখ দেখেনি। সংশ্লিষ্টরা বলছেন যত দ্রুত পুলিশের সংস্কার বাস্তবায়ন হবে ততই লাভবান হবেন দেশের নাগরিকরা। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। নোয়াখালীতে 3 ভাইকে হত্যার ঘটনায় 24 জনকে আসামি করে মামলা হয়েছে। নিহতদের ছোট ভাই মোর্শেদ আলম সকালে সোনাইমুড়ি থানায় 24 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও 7 জনকে আসামি করে মামলাটি দায়ের করেন। ঘটনার দিন আটক ফাতেমা বেগমকে এই মামলায় আসামি করে গ্রেফতার দেখানো হয়েছে। রোববার দুপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার উত্তর কাজীনগর গ্রামে প্রতিপক্ষ পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে 3 সহোদর বাবলু, হারুন ও কামাল উদ্দিনকে। মধ্যবাড্ডার আগুনে নিঃস্ব হওয়া মানুষগুলোর ভাগ্যে এখন শুধুই অনিশ্চয়তা। তারা বলছেন গতকালের ভয়াবহ আগুনের পর তাদের সাহায্য করতে এগিয়ে আসেননি কেউই। আর তাই মাথা গোজার ঠাঁই হারানো এসব মানুষের রাত কেটেছে খোলা আকাশের নিচে অর্ধাহারে অনাহারে। এদিকে টিনশেড ঘরগুলোর মালিক স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের দাবি এসব ঘর তুলতে রাজুকের অনুমতির প্রয়োজন নেই।
আতিকুর রহমান তমালের রিপোর্ট। তিল তিল করে গড়ে তোলা কষ্টের সংসারের সামনে দাঁড়িয়ে এই কান্না সব হারানোর নিঃস্ব হবার। ভাগ্য বদলের আশায় গাইবান্ধা থেকে সোনাবানু ঢাকায় আসেন 15 বছর আগে, কিন্তু সোমবারের আগুনে পুড়ে যায় তার সমস্ত সঞ্চয়। মেয়ে বিয়ে দিয়েছি 6 মাস হয়, কিছু বিয়ে দিতে পারি নাই, এখন কোনো আমার কাছে নাই বাবা, আমি অসহায় বাবা, আমার কাছে নাই বাবা। একই অবস্থা এখন কয়েকশো পরিবারের। সোমবার রাতের বৃষ্টি মাথায় নিয়ে হতভাগ্য মানুষগুলো রাত কাটে খোলা আকাশের নিচে। মঙ্গলবার সকালে গিয়ে দেখা যায় অনেকেই পুড়ে যাওয়া মালামালগুলো সরিয়ে নেবার চেষ্টা করছেন। তাদের দাবি, এখন পর্যন্ত কেউ তাদের সাহায্যে এগিয়ে আসেননি। সারাত কোন জায়গায় ঘুমাইলো, কোন জায়গায় খাইলো, আজ পর্যন্ত ঠিক আছে কোনো এলাকার মানুষ আসে নাই, সরকার তো দূরের কথাই। এক কাপড়ে যে আমরা বাইরে বাইরে ঘুরতেছি, এটা কি সম্ভব? সর্বস্ব পুড়ে গেছে, কোনো কিছু রায় নাই, মানে অস্তিত্ব নাই কিছু, মানে দেখতেই তো আছেন যে অবস্থাগুলো, সব একটা কিছু নাই। ডোবার উপরে পিলার, বাঁশ এবং টিন দিয়ে ঘরগুলো তৈরি করা হয়। স্থানীয়রা বলছেন পরিবেশ ঘিঞ্জি হওয়ার কারণে আগুন ভয়াবহ রূপ নেয়। অনেকগুলো ঘর ছিল, ঠিক আছে, একটার সাথে একটা লাগানো, টিন শেড তো এবং কাঠের পাটা তো 2 তলা 3 তলা, আর এই জন্য আগুনটা তাড়াতাড়ি ভয়াবহভাবে লেগে গেছে। এদিকে ঘিঞ্জি পরিবেশ ও রাজুকের অনুমতির বিষয়ে কথা হয় এসব ঘরের মালিক স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ওসমান গনির সঙ্গে। অনুমতি ছাড়াই আসলে এইখানে এই অস্থায়ী ঘর রাজুকের অনুমোদন লাগে না, এগুলোতে রাজুকের অনুমোদন আছে। যেগুলো বিল্ডিং পার্মানেন্ট সেগুলোতে রাজুকের অনুমোদন লাগে, এগুলোতে অনুমোদন লাগে না। সোমবার দুপুরে মধ্যবাড্ডায় আগুনের ঘটনায় পুড়ে যায় অন্তত শতাধিক ঘর। সেসব ঘরে বসবাস করতেন নিম্ন আয়ের কয়েকশো মানুষ। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। ছোটবেলা থেকেই ক্রিকেটের প্রতি আসক্তি ছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নির্ভরযোগ্য ওপেনার ইমরুল কায়েসের। 2008 সালে ওয়ানডে অভিষেকের পর তিনি এরই মধ্যে খেলে ফেলেছেন 2টি বিশ্বকাপ। 2011 সালে দেশের মাটিতে বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে জয়ের নায়ক ছিলেন ইমরুল। 2015-তে টেস্টে তামিমের সঙ্গে ওপেনিংয়ে পাকিস্তানের বিপক্ষে 312 রানের রেকর্ড পার্টনারশিপ গড়েছেন মেহেরপুরের এই ক্রিকেটার। খেলার বাইরে ব্যক্তিগত জীবনটা কেমন তার? ঈদ কেমন কাটলো এই ব্যাটসম্যানের? আর ছোটবেলায় কিভাবে কাটাতেন ঈদ? ঈদ আয়োজনে সময় সংবাদকে ইমরুল জানিয়েছেন সেসব কথা। আমি যখন এসএসসি পাস করি, এসএসসি পাস করার পর আমার বাবা আমাকে জিজ্ঞেস করছিল, এটা আমার কাছে খুব ভালো লাগছে, যে তুমি কি করবে, তুমি কি ক্রিকেট খেলবে না তুমি পড়ালেখা করবে? তা আমি বলছি আমি ক্রিকেট খেলবো। খুলনা ডিভিশনে একবার ট্রায়ালে গেছিলাম, আন্ডার-17 ওখান থেকে বাদ পড়ে গেছিলাম, আমাকে বাদ দিয়ে দিয়েছিল। আমি ব্যাটিং বোলিং সবকিছুই ভালো করতাম, বোলিংই করতাম, ভালো করছি, পরে আমার নাই। তো আমার তখন থেকে আর কি ভিতরে একটা জেদ কাজ করছে যে আমি ক্রিকেটার হবই। আমার আম্মা ভোরবেলা থেকে আমার ডাকতো, ঘুম থেকে উঠো নামাজ পড়তে যাবে, এবং আমাদের যে জামাতটা হয়তো সবার আগে হয় হয়তো আর কি। এখন আসলে ওই জিনিসটা হয় না। এখন আমাকে সবাই আগে বোনাস দিত, ঈদ বোনাস দিত, সবার কাছে টিকিট বোনাস চেয়ে নিতাম। বাট এখন কি, এখন ডিফারেন্ট জিনিস, এখন আমাকেই দিতে হয়। মজার বিষয় ছিল যে যখন আম বা লিচুর সময় এরা আমার ফ্রেন্ডরা মিলে সবাই বাগানে যাইতাম, যে এর কাছে আম ভালো হয়েছে, এর কাছে লিচু ভালো হয়েছে, চলো যাই খেয়ে, এই যে চুরি করে খাওয়া। লর্ডসে একটা 100 করার একটা ইচ্ছা আছে, অনেক দিনকার স্বপ্ন, যেটা আমি মিস করছি। নেক্সট টাইম যদি কখন আল্লাহ পাক ওই অপরচুনিটি দেয়, চেষ্টা করব, মানে নিজের বেস্টটা দেওয়ার চেষ্টা করি একটা 100 করা। ব্রাজিল থেকে আনা গমের নিরপেক্ষ পরীক্ষা এবং গম আনতে কোনো দুর্নীতি হয়েছে কিনা এ বিষয়ে নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক এবং বিএনপি নেতা মাহবুব উদ্দিন খোকনের আবেদনের উপর কোনো আদেশ দেননি সুপ্রিম কোর্টের চেম্বার আদালত। চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন কোনো আদেশ না দিয়ে আবেদনটি নিষ্পত্তি করেন। পরে ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন, গম খাওয়ার উপযোগী বলে হাইকোর্টের রায়ের পরও এ ধরনের আবেদন উদ্দেশ্য প্রণোদিত। ইন্ডিপেন্ডেন্ট বডির কাছে এই গমটা গিয়েছিল এবং তারা পরীক্ষা করেছিলেন। তার মধ্যে আছে সায়েন্স ল্যাবরেটরি, বাংলাদেশ এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট এবং পুষ্টি বিজ্ঞান বিভাগ, ঢাকা ইউনিভার্সিটি। এনারা কিন্তু অলরেডি এটার পরীক্ষা নিরীক্ষা করেছিলেন এবং কেউই বলে নাই আমার জানা মতে যে এই গমটা খাওয়ার জন্য উপযুক্ত না। এইটাকে আরেকটা কমিটি গঠন করে আবার পরীক্ষা করা হোক। আমরা বলেছি এই ধরনের অ্যাপ্লিকেশন পরিষ্কারভাবে দেখা যাচ্ছে হাইকোর্টের অর্ডারটা পাওয়ার পরে যে এই ধরনের অ্যাপ্লিকেশন সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত। কোর্ট শুনানি অন্তে কোনো অর্ডার দেননি, এটাকে বলে নো অর্ডার।
হাজার হাজার পর্যটকের পদভারে মুখরিত পর্যটন শহর কক্সবাজার। ঈদ পরবর্তী ছুটি কাটাতে সাগর সৈকতে বসেছে মানুষের মিলন মেলা। উচ্ছ্বাস আর আনন্দের জলরাশিতে ভাসছেন সবাই। সুজাউদ্দিন রুবেলের তথ্য ও মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ঈদের ছুটি কাটাতে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে ভিড় করেছেন লাখো পর্যটক। কোথাও তিল ধারণের ঠাঁই নেই। নগর জীবনের যান্ত্রিকতা থেকে দূরে নীল সাগরের জলরাশিতে উচ্ছ্বাসে মেতেছেন ভ্রমণ পিপাসুরা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সমুদ্রের উত্তাল ঢেউয়ে গা ভাসিয়ে ঘুরে বেড়াচ্ছেন পর্যটকরা। আর আনন্দঘন এই মুহূর্তটাকে ফ্রেমে বন্দি করতে ব্যস্ত সময় পার করছেন অনেকেই। তাদের উল্লাসে মুখরিত সাগর তীর। এই আনন্দের যেন শেষ নেই। কক্সবাজার আসছি সমুদ্র সৈকত দেখতে, অনেক সুন্দর লাগতেছে, অনেক ভালো লাগতেছে। স্পেশাল দিনটাকে আরো স্পেশাল করতে প্রিয়জনের সাথে আসা, এত বড় একটা সমুদ্র। আমরা তিনজন চলে আসছি, ফ্যামিলি তিনজনই, মানে খুবই একটা মজার সময় কাটছে আমাদের। কক্সবাজার সমুদ্র সৈকত স্বপ্ন, মনে হয় কিছু স্বপ্নের মধ্যেই আছি। পাহাড় সমান ঢেউ, আমার আগামী যে কাজটা করবো এটাই একটা অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। ঢাকা থাকতে যে একটা ক্লান্তি চলে আসে, এখানে আসার পর সেই রিফ্রেশমেন্টটা চলে আসে এবং ক্লান্তিটা চলে যায়। আগত পর্যটকদের আনন্দ দিতে নানা আয়োজন করেছে হোটেল মোটেল কর্তৃপক্ষ। পর্যটকদের কক্সবাজার অবস্থানকে স্মরণীয় ও আনন্দঘন করার জন্য আমরা হোটেল মোটেল এর পক্ষ থেকে বিভিন্ন ধরনের প্যাকেজ নিয়েছি, যার মধ্যে কালচারাল শো থেকে শুরু করে আরো নানা ধরনের পদক্ষেপ ইতিমধ্যে নেওয়া হয়েছে। নিরাপদে সমুদ্র স্নান নিশ্চিত করতে সৈকতে নিয়োজিত রয়েছে অর্ধশতাধিক প্রশিক্ষিত লাইফগার্ড। পাশাপাশি সার্বিক নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নিয়েছে ট্যুরিস্ট পুলিশ। 50 জনের অধিক লাইফগার্ড কাজ করতেছে বিভিন্ন এনজিও সংস্থা, তাদের সাথে আমরা কোঅর্ডিনেট করতেছি। সতর্কতামূলক মাইকিং আছে, তাদেরকে সতর্ক করা হচ্ছে যাতে তারা ভাটার সময় কিংবা যখন দুর্যোগপূর্ণ অবস্থা থাকে তখন সমুদ্রে না নামেন। শুধু কক্সবাজার সমুদ্র সৈকত নয়, ইনানির পাথুরের সৈকত, হিমছড়ির ঝর্ণা, টেকনাফ সৈকত, মহেশখালের আদিনাথ মন্দির, ডুলাহাজরা সাফারি পার্ক সহ জেলার পর্যটন স্পটগুলোতে ভিড় করছে পর্যটকরা। সময় সংবাদ, কক্সবাজার। শিহরণ, রোমাঞ্চ, হই হুল্লোড়, ঘোরাঘুরি কে না পছন্দ করে? আর তার সঙ্গে যদি যুক্ত হয় ঈদের ছুটি, তাহলে তো কথাই নেই। অনেকেই পরিবারের আপনজন অথবা বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে যাচ্ছেন উত্তরাঞ্চলের বিনোদনের স্বর্গরাজ্য দিনাজপুরের স্বপ্নপুরীতে। শহরের ক্লান্তিময় এবং একঘেয়ে জীবন থেকে বেরিয়ে বিনোদন পিপাসুরা ছুটছেন আনন্দের সন্ধানে। গোলাম নবী দুলালের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। আনন্দের সঙ্গে মিল রেখেই সৌন্দর্য পিপাসু ও ভ্রমণ বিলাসীদের জন্য গড়ে তোলা হয়েছে পর্যটন কেন্দ্র ও পিকনিক স্পট স্বপ্নপুরী। প্রবেশ মুখেই আপনাকে স্বাগত জানাতে রয়েছে মোহনীয় ভঙ্গিতে দাঁড়িয়ে প্রস্তর নির্মিত ধবধবে সাদা ডানা বিশিষ্ট দুটি সুবিশাল পরী। এখানে আছে দেশি বিদেশি পশু পাখির অবিকল ভাস্কর্য, কৃত্রিম পাহাড়, ঝর্ণা, চিড়িয়াখানা ও মিউজিয়াম। পাশাপাশি বিনোদনের জন্য রয়েছে শিশু পার্ক, দিঘিতে স্পিডবোট, কেবল কার, ইলেকট্রনিক দোলনা ও নাগরদোলা। আছে বাংলাদেশের সুবিশাল মানচিত্র। রাত্রি যাপনের জন্য স্বপ্নপুরীতে রয়েছে আকর্ষণীয় রেস্ট হাউস ও কটেজ। দেশের বিভিন্ন স্থান থেকে শত শত বিনোদন পিপাসু ঈদের ছুটিতে স্বপ্নপুরীতে এসেছেন। আমি এখানে স্পিড বোটে, আমি নাগরদোলায় অনেক জায়গায় উঠেছি। এই প্রথম আমি স্বপ্নপুরীতে এসেছি, খুব মজা করতেছি। অ্যাকচুয়ালি কারে উঠছি এখানে এসে, তারপর স্পিড বোটে উঠলাম, নাগরদোলায় উঠলাম, আপনার কেবল কার, অনেক সুন্দর। আসছি অনেক দূর থেকে, কিন্তু কষ্ট করে আসছি, তারপরেও এখানে এসে খুব ভালো লাগতেছে, খুব এনজয় করতেছি। এখানে অনেক কিছু দেখার মতো আছে বাচ্চাদের জন্য, তারপরে হচ্ছে আপনার কৃত্রিম জগৎ আছে। ঈদের আনন্দটা আমাদের পুরোপুরি সার্থক হয়ে গেছে। বিনোদন কেন্দ্রের স্বত্বাধিকারী জানালেন, নামের সঙ্গে সঙ্গতি রেখেই সাজানো হয়েছে স্বপ্নপুরীকে। প্রতি বছরই নতুন নতুন আকর্ষণীয় জিনিস এতে যোগ হচ্ছে। আমি তো এখনই দাবি করি যে এটা আন্তর্জাতিক মান সম্পন্ন পিকনিক স্পট। আমরা প্রতি বছর এর উন্নয়নের জন্য নিরলস কাজ করে যাচ্ছি। এবারও বেশ কিছু নতুন রাইডস এবং স্পট আমাদের হয়েছে। শহর থেকে 56 কিলোমিটার দূরে নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জে ব্যক্তিগত উদ্যোগে 1 একর জমির ওপর গড়ে উঠেছে নান্দনিক সৌন্দর্যের এবং প্রাকৃতিক নৈসর্গিক বিনোদন জগৎ স্বপ্নপুরী। সময় সংবাদ, দিনাজপুর। ক্রমবর্ধমান বেকারত্বের চ্যালেঞ্জ মোকাবেলায় বলিষ্ঠ ভূমিকা রাখতে পারে দেশের বিসিক শিল্পাঞ্চলগুলো। ক্ষুদ্র ও কুটির ভিত্তিক শিল্প থেকে বেরিয়ে মাঝারি শিল্প প্রতিষ্ঠা করতে পারলে সারা দেশে ছড়িয়ে থাকা বিসিক শিল্প এলাকাগুলোতে সৃষ্টি হতে পারে বাড়তি কর্মসংস্থান। বিসিক নিয়ে মুস্তাফা মাহবুবের 3য় পর্বের ধারাবাহিকের আজ দেখুন 2য় পর্ব।
জীবিকার সন্ধানে গ্রাম ছেড়ে অনেকেই পাড়ি জমান শহরে, কিন্তু পারিবারিক পিছুটানের কারণে ঘর ছাড়া সম্ভব হয়নি এই শিল্প প্রতিষ্ঠানের নারী শ্রমিকদের। তবে চার দেয়ালের মাঝেও থেমে থাকেনি তাদের সংগ্রামী জীবন। বিসিক শিল্পনগরীর কল্যাণে নিজ শহরে থেকেই কাজ করার সুযোগ পেয়েছেন তারা। আমরা এই মশারি এই বানাই, দিনে মনে করেন 50-60 পিসের মতো মশারি তৈরি করতে পারি। বেতন দেয় 4000, 4500, আর সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত কাজ করি। আমার স্বামী তো যে কাজ করে 10,000 টাকা 9,000 টাকা মাইনে পায়, কিন্তু ওই টাকা দিয়া বাচ্চা পড়াইতে মানুষ কত একটু অসুবিধা হয়ে যাইতেছে। শিল্প নির্ভর বাংলাদেশ গড়ার ক্ষেত্রে বিসিক হতে পারত অন্যতম নেতৃত্বস্থানীয় প্রতিষ্ঠান, কিন্তু কর্তৃপক্ষের অবহেলা এবং সুনির্দিষ্টভাবে দীর্ঘমেয়াদী পরিকল্পনার অভাবে শতভাগ শিল্প নির্ভর বাংলাদেশ গড়ার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারেনি বিসিক। শিল্প প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীরা জানালেন, অনেক বাধা বিপত্তি নিয়েই কারখানা পরিচালনা করতে হয় তাদের। সরকারি সহায়তা পেলে আরো সামনে এগিয়ে যাওয়া সম্ভব হতো বলেও আক্ষেপ করলেন তারা। এই মশারিটার বাজার থাইল্যান্ডের প্রোডাক্টে দখল করে আছে। আমরা চিন্তা করছি বাংলাদেশে এই মশারি উৎপাদন করে ওটাকে চেস করার জন্য, এবং পর্যায়ক্রমে এটা রপ্তানি করারও সুযোগ আছে। অটো বিস্কিট ফ্যাক্টরি করেছিলাম, গ্যাস না পাওয়াতে আমার মিশিং পত্র সব পড়ে রয়েছে। 3 বছর বন্ধ থাকার পরে আর কি করবো, তখন এই সুতার ফ্যাক্টরি করতে বাধ্য হয়েছি। নারী শ্রমিকরা জানালেন, শিল্পাঞ্চলে কাজের সুযোগ পাওয়ায় সংসারের সচ্ছলতা এসেছে তাদের। দরিদ্র জনগোষ্ঠীর কাজের সুযোগ বাড়াতে বিসিক এলাকায় আরো বেশি করে শিল্প প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন তারা। মুস্তফা মাহবুব, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় ইরানের উত্তরাঞ্চলে 28 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানি গণমাধ্যম ডন। এখনও নিখোঁজ রয়েছেন 12 জন। গণমাধ্যমটির খবর অনুযায়ী রোববার রাতে শুরু হওয়া বৃষ্টিপাতে তেহরান, আল ব্রুজ ও কাজভিন প্রদেশের অনেক এলাকায় পানি জমে গেছে। এতে এখন পর্যন্ত এক চীনা নাগরিক ও 2 নারী সহ 20 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া কমপক্ষে 20টি বাড়ি বন্যার পানিতে ভেসে গেছে বলেও জানিয়েছে দেশটির সরকারি গণমাধ্যম ইরনা। বন্যা কবলিত এলাকাগুলোতে উদ্ধার অভিযান চলছে। ওইসব এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। طوفان و 5 نفر رو در البرز گرفته. آخرین آمار مصدومان هم 72 تا الان جون 7 نفر رو در تهران و 5 نفر رو در البرز گرفته. آخرین آمار বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ প্রসঙ্গ। 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা। শেষ খবর পাওয়া পর্যন্ত সফরকারীদের সংগ্রহ 4 উইকেটে 173 রান। এদিন বাংলাদেশের হয়ে টেস্টে অভিষেক হয়েছে মোস্তাফিজুর রহমানের। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টেস্টেও টস ভাগ্যে জয় পায়নি স্বাগতিকরা। ফলে শুরুতেই টাইগারদের বোলিংয়ে পাঠায় প্রোটিয়ারা। এদিন জাতীয় দলের হয়ে 78তম টেস্ট ক্রিকেটার হিসেবে অভিষেক হয়েছে মোস্তাফিজুর রহমানের। তবে মূল একাদশে জায়গা হয়নি ওয়ানডে সিরিজের নায়ক সৌম্য সরকার, নাসির ও রুবেলের। এদিন সাকিব ও রিয়াজ ছাড়াও 4 জন স্পেশালিস্ট বোলার নিয়ে মাঠে নামে বাংলাদেশ। এদিকে প্রোটিয়াদের হয়ে শুরুতে ব্যাট করতে নামেন ডিয়ান এলগার ও স্টিয়ান ভ্যানজিল। দুজনে শুরু থেকেই বেশ দেখে শুনে ব্যাট করলেও ব্যক্তিগত 34 রান করে মাহমুদুল্লাহর শিকার হয়ে সাজঘরে ফেরেন ওপেনার ভ্যানজিল। এরপর আরেক ওপেনার এলগারকে ব্যক্তিগত 47 রানে সাজঘরে ফেরত পাঠান তাইজুল। আর দলীয় 136 রানে সাকিবের ঘূর্ণির ফাঁদে পড়েন ব্যক্তিগত 48 রান করা ডুপ্লেসিস। এরপর দলীয় 173 রানে অভিষিক্ত মুস্তাফিজের শিকার হন প্রোটিয়া অধিনায়ক আমলা। দর্শক, এই মুহূর্তে চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আছেন আমাদের সহকর্মী পার্থপ্রতিম বিশ্বাস। সেখানকার সবশেষ খবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। পার্থ, প্রথম দিন তো দর্শকদের উপস্থিতি কেমন দেখছেন, আর ম্যাচের বর্তমান অবস্থায় আসলে দর্শকদের প্রত্যাশাটা কিরকম?
ধন্যবাদ জাফর। চা পালনের বিরতির আগে 2টি উইকেট নিয়ে আবার খেলায় ফিরে এসেছে বাংলাদেশ দল। আবার চা পালনের বিরতির পর হাসির মামলারও উইকেট তুলে নিয়েছে টাইগাররা। এক্ষেত্রে এখন বলা যায় 4 উইকেটে 173 রান করেছে দক্ষিণ আফ্রিকা। আসলে প্রথম সেশনে দক্ষিণ আফ্রিকা যেভাবে খেলেছিল ডুপ্লেসিস, এলগাডা, সেক্ষেত্রে মনে হচ্ছিল একটি বিশাল স্কোরের দিকে যাচ্ছে, কিন্তু দক্ষিণ আফ্রিকা দল আমরা দেখেছি ডুপ্লেসিস এলগার একটি বড় পার্টনারশিপও গড়ে তুলেছিল। সেক্ষেত্রে কিন্তু প্রথম সেশনের পরেই কিন্তু আজ জ্বলে উঠেছে বাংলাদেশ দলের বোলাররা। সেক্ষেত্রে পরপর 136 রানে 2টি উইকেট তুলে নিয়েছে তারা। এছাড়া চা পানের বিরতির পর দক্ষিণ আফ্রিকার সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটসম্যান হাশিম আমলাকেও তুলে নিয়েছে টাইগাররা। এক্ষেত্রে দর্শক যারা খেলা দেখতে এসেছেন তারা প্রথম সেশনে দক্ষিণ আফ্রিকার উইকেট পতন না দেখে কিছুটা হতাশ হলেও কিন্তু এখন দর্শকরা অনেক সন্তুষ্ট। তারা বলছে বাংলাদেশ দল পরপর 3টি উইকেট তুলে নিয়েছে। এক্ষেত্রে 4 উইকেট 173 রান করেছে দক্ষিণ আফ্রিকা। তো এই সেশনেও যদি আরো কয়েকটি দ্রুত উইকেট তুলে নেওয়া যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু দক্ষিণ আফ্রিকাকে অল্প রানেই বেঁধে ফেলতে পারবে টাইগাররা। এক্ষেত্রে আমাদের যারা ভক্তরা রয়েছে তারা সকাল থেকে আমরা দেখেছি ব্যানার, ফেস্টুন, প্লেকার্ড হাতে কিন্তু মাঠে প্রবেশ করছে। এখনো কিন্তু তারা মাঠে আসছে প্রিয় দলকে সমর্থন জানানোর জন্য। তারা বলছে এই চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম কিন্তু লাকি গ্রাউন্ড। সেক্ষেত্রে কিন্তু এই টেস্টেও কিন্তু অবশ্যই তারা জয় প্রত্যাশা করে এবং এই চট্টগ্রামের মাটিতে দক্ষিণ আফ্রিকাকে হারানোর পর তারা একটি নতুন ইতিহাসের সূচনা করবে। সেক্ষেত্রে এখন বলা যায় বাংলাদেশ দল কিন্তু অনেকটাই নিজেদের হাতে নিয়ে এসেছে তাদের খেলা। তারা যেভাবে বোলিং করছে আর আমরা দেখেছি পিচ থেকেও কিন্তু কিছুটা সহায়তা পাচ্ছে টাইগাররা। সেক্ষেত্রে যে স্পিন বোলিং অ্যাটাক টাইগারদের তা আমরাও কিন্তু পিচ থেকে দেখেছি তারা সেভাবে টান পাচ্ছে। আপনারা দর্শকদের উল্লাস দেখতে পাচ্ছেন। প্রতিটি উইকেট পতনের সাথে সাথে কিন্তু দর্শকরা উল্লাসে ফেটে পড়ছে। আর একটু যদি আমি আবহাওয়ার কথা বলি, গত 2 দিন ধরে বৃষ্টির কারণে যে অবস্থা ছিল কিন্তু আজকে তা সম্পূর্ণ বিপরীত। আজকে প্রচুর আকাশে রোদ রয়েছে, আজকে কোনো মেঘের ঘন ঘটা নেই আকাশে। এখন কিন্তু আরেকটি উইকেটের পতন ঘটেছে। তো 173 রানে 5 উইকেট দক্ষিণ আফ্রিকার। তো বাংলাদেশ দলের যারা সমর্থক রয়েছে তারা বলছে যেভাবে বাংলাদেশ দল বোলিং করছে সেভাবে যদি উইকেট ফেলতে পারে 200 থেকে 250 রানের মধ্যে যদি দক্ষিণ আফ্রিকার যে রানের চাকা সেটি যদি আটকে দেওয়া যায় তাহলে বাংলাদেশ দল প্রথম ইনিংসে যদি ভালো ব্যাটিং করতে পারে সেগুলো অবশ্যই জয়ের অনেকটা কাছাকাছি চলে যাবে। তো আমরা প্রথম সেশনে যেভাবে দেখেছিলাম দক্ষিণ আফ্রিকা ব্যাটিং করছে, কিন্তু পরের সেশনগুলোতে এসে কিন্তু বাংলাদেশ দলের বোলাররা ঠিকই জ্বলে উঠেছে। কালকে মুশফিক যেমনটি বলেছিলেন সেশন বাই সেশন যদি ভালো খেলতে পারে তাহলে অবশ্যই বাংলাদেশ দল কিন্তু জয় প্রত্যাশী। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রামের এই জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের মধ্যকার খেলার সর্বশেষ খবর। পার্থ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা এতক্ষণ শুনছিলাম চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের সামনে থেকে পার্থপ্রতিম বিশ্বাস আমাদেরকে জানাচ্ছিলেন আজকের বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকার টেস্ট ম্যাচের খবর। আসলে লাকি গ্রাউন্ড হয়ে উঠেছে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, কারণ এর মধ্যেই কিন্তু 5টি উইকেট ফেলে দিতে সক্ষম হয়েছে টাইগাররা। দুপুরের সময়ে এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে আবারও দুর্ঘটনায় একই পরিবারের 4 জন সহ 5 জন নিহত। দুর্ঘটনায় প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস মন্ত্রী। দেশের উন্নয়নে কালক্ষেপণ ও কর্মকর্তাদের গাফিলতি বরদাস্ত করা হবে না, প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি। বললেন শিগগিরই বাস্তবায়ন হবে পে স্কেল। রাজধানীর ইস্কাটনে জোড়া খুনের ঘটনায় এমপি পুত্র রনির বিরুদ্ধে আদালতে পুলিশের চার্জশিট। সাক্ষী করা হয়েছে গাড়ি চালক ইমরানকে। চট্টগ্রামে পাহাড় ধসে প্রাণহানি ঠেকাতে শুধু দখলদার নয়, পাহাড় মালিকদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত। পুলিশকেও কঠোর হতে নির্দেশ। এবং চট্টগ্রাম টেস্টে টস জিতে বাংলাদেশের বিপক্ষে ব্যাট করছে সফরকারী দক্ষিণ আফ্রিকা। টপ অর্ডারের 5 ব্যাটসম্যানকে হারিয়ে বিপর্যয়ে প্রোটিয়ারা। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়।